আপনার চোখের সামনে যে চকমকে শহরটি দেখছেন 50 বছর আগে সেই শহরটি ছিল কেবলমাত্র একটি মরুভূমি। কিন্তু কি এমন করলো যার কারণে দুবাই পৃথিবীর সবচেয়ে বড় ধনী শহরগুলোর মধ্যে একটি হয়ে উঠলো। দুবাই পৃথিবীর এমন একটি জায়গা যেখানে মানুষ হেলিকপ্টার ওভার দিয়ে কল করে নিয়ে আসে এবং এই সার্ভিসটি মানুষ রেগুলারলি করে দুবাইতে। 1960-এর দশকে দুবাই ছিল কেবল একটি মাছ ধরার একটি গ্রাম। তেল আবিষ্কারের আগ পর্যন্ত তাদের মূল জীবিকা ছিল মাছ ধরা এবং মণিমুক্তা সংগ্রহ করা। কিন্তু 1966 সালে যখন তেল আবিষ্কার করলো তখন পুরোপুরি সব কিছু বদলে গেল এবং এমনভাবে বদলালো যে তারা মরুভূমির বুকে শুধু শপিং মলই তৈরি করে নাই, শপিং মলের ভিতরে বরফ দিয়ে আইস স্কেটিংয়ের ব্যবস্থা করেছে, যার কোনো দরকারই ছিল না। 2013 সালের দিকে দুবাইয়ে প্রথম ওয়াটার কার লাইসেন্স দেওয়া হয়, যা দুবাই ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে চিন্তাই করা যায় না। দুবাইয়ের এইরকম আরও অনেক বড়লোক টাইপ কাজকর্মের যদি একটা লিস্ট করেন তবে এই লিস্ট কখনো শেষ হবে না। কিন্তু তারা তাদের ব্র্যান্ডকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আমাদের আশেপাশের অনেক মানুষ মনে করে দুবাই আসলে একটা দেশ, কিন্তু দুবাই আসলে একটা দেশ নয়। দুবাই আসলে যেই দেশের অঙ্গরাজ্য সেই দেশের রাজধানীও নয়। দেশ না হয়ে, একটা দেশের রাজধানী না হয়ে, শুধু একটা অঙ্গরাজ্য হয়ে দুবাই এমন কি করলো যে তারা তাদের ব্র্যান্ড ইমেজকে এইরকম পর্যায়ে নিয়ে গেছে। সো এইটাই আমরা আজকে জানার চেষ্টা করব। চলেন শুরু করা যাক। 1966 সালে দুবাইয়ে তেল পাওয়া গেল, আর এখান থেকেই শুরু হলো নতুন এক অধ্যায়। কিন্তু দুবাইয়ের শেখ রশিদ বিন সাইদ আল মাকতুম চিন্তা করতেছিলেন যে আসলে তেলের উপর নির্ভর করে থাকা যায় না। তিনি চাচ্ছিলেন যে তেলের নির্ভরতা কমিয়ে আনার জন্য। তবে মজার বিষয় হচ্ছে দুবাই ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা পায় 1971 সালে, যখন আমাদের দেশে যুদ্ধ শুরু হয় মার্চ মাসে। সো আমাদের যখন যুদ্ধ শুরু হয় তখন তারা ইংরেজদের থেকে স্বাধীনতা অর্জন করে। সো যখন ইংরেজদের কাছ থেকে আরব আমিরাত স্বাধীনতা লাভ করে তখন আসলে দুবাই থেকে মানুষ সব চলে যাচ্ছিল, তারা শারজা, আবুধাবি ওই সব অঙ্গরাজ্যে চলে যাচ্ছিল, কারণ দুবাই জিওগ্রাফিক্যালি এমন একটা জায়গায় যে ওইটার কোনো বেনিফিট তারা পাবে না, এরকম চিন্তা ভাবনা করে তারা ওইখান থেকে চলে যাচ্ছিল। সো আমরা যখন আসলে নর্মালি মধ্যপ্রাচ্য সম্পর্কে চিন্তা ভাবনা করি তখন আমরা মনে করি তাদের বিশাল এক তেলের খনি আছে, সো সেখান থেকে তারা তেল উত্তোলন করে এবং বিক্রি করে এবং তারা বড়লোক হয়ে যায়। এটা অনেকাংশে সত্য যদি আমরা সেই ক্ষেত্রে আমরা কাতারের চিন্তা করি, আমরা সৌদি আরবের চিন্তা করি। সো যখন 1971 সালে দুবাই স্বাধীনতা পায় তখন তাদের আরব আমিরাতের জিডিপির 0% হচ্ছে তাদের কন্ট্রিবিউট ছিল তেলের। এখন হয়তো তাদের 1 or 2% বা 3% জিডিপিতে তেলের অংশ থাকে, বাট তারা ওই সময় 0% তেলের থেকে জিডিপির অংশ পেত। এবং এটা যদি আমরা আমাদের দেশের সাথে তুলনা করতে যাই তাহলে আমরা করতেই পারি, যে কারণ এটা আমাদের কাছে খুব ক্লিয়ার একটা হিসাব যে আমরা 1971 সালে স্বাধীনতা পেয়েছি এবং দুবাই 1971 সালে স্বাধীনতা পেয়েছে। সো এটা ক্লিয়ার একটা ইন্ডিকেট করে যে কোথায় একটা দেশ, কোথায় একটা রাজ্য। সো আমরা যদি দুবাইয়ের দিকে তাকাই, সো দুবাইয়ের পৃথিবীর সবচেয়ে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার, পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানি, সবচেয়ে বড় বড় বিল্ডিং, সবচেয়ে বড় বড় আর্কিটেকচার সব কিছুই দুবাইতে আছে। এখন আমরা চিন্তাই করতে পারি যে দুবাই আসলে 50 বছরে এমন কি করলো যাতে তারা এত দ্রুত, এত স্পিডলি তারা এগিয়ে গেল। এর জন্য আমাদের একটু পিছনের কথা জানতে হবে। তো 1700 সালের দিকের কথা। আরব পেনিনসুলায় মূলত মানুষের কাজ ছিল মুক্তা সংগ্রহ করা। সো আরবরা নদীতে ঝাঁপ দিত, পুকুরে ঝাঁপ দিত, তারা ওইখান থেকে মণিমুক্তা তুলে আনতো। সো সেই মণিমুক্তা ব্রিটিশদের কাছে বিক্রি করত, বিভিন্ন আফ্রিকা বিক্রি করত এবং তারা বিক্রি টিক্রি করে তাদের তখন তো আরব আমিরাত ছিল না, তখন তারা তাদের বিভিন্ন যে রাজ্য থেকে এসে বিক্রি করতো সেই রাজ্যে আবার ফিরে যেত। সো মুক্তা কেন্দ্রিক অর্থনৈতিক ছিল মূলত তখনকার আরবের মূল পেশা। তো এইটা করা ছাড়া আসলে তাদের কাছে খুব বড় কিছু করারও ছিল না। মরুভূমির ভিতরে ওরা গাছপালাও লাগাইতে পারতো না। সো আমরা জানি যে পেনিনসুলার আরবের চারপাশে হচ্ছে নদী, মাঝখানে মরুভূমি। সো তারা চাইলেই অনেক কিছু করতে পারতো না ওই সময়টায়। সো মূলত তারা মুক্তা সংগ্রহ করত এবং তারা মাছ ধরত এবং ব্রিটিশদের কাছে বিক্রি করতো। সো 200 বছর তারা মূলত এই কাজটাই করছে এবং তাদের রাজ্যের মানুষরা চিন্তা ভাবনা করতো যে আমরা তো আসলে আমাদের ভাগ্যে এর থেকে ভালো কিছু মনে হয় নাই, আমরা হয়তো এর থেকে ভালো কিছু করতে পারবো না। সো তারা একরকম
মাইনে নিয়েছিল যে আমরা এইরকমভাবেই আমাদের জীবন এবং আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে তারা করতে পারবে, এবং আমরা কখনো বড়লোক টাইপ কোনো জিনিসপত্র হয়তো আমরা করতে পারবো না এবং আমাদের নেক্সট জেনারেশনরাও করতে পারবে না। যখন 1971 সালে দুবাই আরব যেটা মুক্তি পায়, তো আরবের শেখ রাশেদ বলে যে আমার আসলে মুক্তা তোলায় কোনো ইন্টারেস্ট নাই, মাছ ধরায় কোনো ইন্টারেস্ট নাই। সো আমাদের পুরো এখন চিন্তা ভাবনা হবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য। 1960 সালে রাশিদ দুবাইয়ে একটা এয়ারপোর্ট বানায়। সো তখন আসলে একটা এয়ারপোর্ট বানানো ছিল একটা আকাশকুসুম চিন্তা ভাবনা। সো তাদের টাকা নাই, তাদের অর্থনৈতিক অবস্থা খুবই বাজে, সেইখানে একটা মরুভূমির ভিতরে একটা এয়ারপোর্ট তৈরি করা আসলে একটা মানে হাস্যরসিক একটা অবস্থা ছিল তখনকার সময়ে। সো তখন আসলে অনেকেই হাসাহাসি করতো, তো শেখ মানুষ সামনে তো আর হাসাহাসি করতো না, পিছনে পিছনে হাসাহাসি করতো। সো তার আশেপাশের যে রাজ্যগুলো আছে ওই রাজ্যগুলো হাসাহাসি করতো, বাট উনি বলছে না, আমাদের ইনফ্রাস্ট্রাকচারের দিকেই মনোযোগ দিতে হবে। সবাই চিন্তা করতো যে এই মরুভূমির ভিতরে এত গরমের ভিতরে কারা ঘুরতে আসবে, কে আসবে, আমরা কেন এয়ারপোর্ট বানাচ্ছি। সো তখন মানুষের কাছে আসলে এটা বোধগম্য ছিল না। সো এরপর খুব দ্রুত র্যাপিডলি দুবাই তাদের ইনফ্রাস্ট্রাকচার খুবই স্পিডে তৈরি করে। তারা মরুভূমির ভিতরে রাস্তা তৈরি করে, তারা সেই রাস্তা দিয়ে বাড়ি তৈরি করে, বড় বড় বিল্ডিং, এবং খুব দ্রুত তারা তাদের ইনফ্রাস্ট্রাকচারগুলো কমপ্লিট করে ফেলে এবং তারা প্রুফ করে যে কত দ্রুত একটা রাজ্যে খুব সুন্দরভাবে ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করে। সো এখন তারপরও এই ইনফ্রাস্ট্রাকচার হওয়ার পরও একটা সমস্যা ছিল যে সব দেশেই তো রাস্তা আছে, সব দেশেই এয়ারপোর্ট আছে, সো আমি কেন আমার বিজনেস নিয়ে তোমার দেশে আসবো। সো এইটা একটা প্রবলেম ছিল দুবাইয়ের জন্য। সো এই প্রবলেমটা সলভ করার জন্য সো রাস্তা আসলে এনাফ রিজন না যে আমি আমার দেশের বিজনেস আমি তোমার দেশে নিয়ে আসবো। সো 1985 সালের দিকে জাবের আলী ফ্রি জোন নামে একটা জোন তৈরি করা হয়। আপনারা যারা ফ্রি জোন কনসেপ্টটা জানেন না, এটা হচ্ছে বেসিক্যালি একটা দেশ বা একটা রাজ্যে এমন একটা স্থান থাকবে যেই জোনের ভিতরে যদি আপনি আপনার বিজনেস রান করেন বা আপনি আপনার একটা কোম্পানি ফর্ম করেন, সেই কোম্পানির কর কিছুটা মানে যে নর্মাল কর নেওয়া হয় ওইটা থেকে কম নেওয়া হবে, এবং ফ্রি ইলেকট্রিসিটি, ফ্রি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বা আরও বিভিন্ন নানা ধরনের টেকনিক্যাল আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় ওই ফ্রি জোনে। সো এটা করতে করতে তারা দেখে যে কিছু কিছু কোম্পানি আসা শুরু করছে। সো দুবাই আলটিমেটলি খুব মজা পেয়ে যায়। সো আস্তে আস্তে তারা ফ্রি জোনের সংখ্যা বাড়াইতে থাকে এবং কিছু দিনের ভিতরে দুবাই প্রায় 30টার বেশি ফ্রি জোন তৈরি করে, এবং এরপর আস্তে আস্তে দুবাই পৃথিবীর সবচেয়ে বড় ফ্রি জোন তৈরি করে। এইখানে আরও একটা সমস্যা আছে যে শুধু ব্যবসা বিজনেস করার জন্য ফ্রি জোনই এনাফ না যে আমি আমার বিজনেসগুলো ফর্ম করব। সো এই প্রবলেমটা সলভ করার জন্য দুবাই আসলে তারা তাদের দেশে একটা আইন ল জারি করে যে আমরা পৃথিবীর এমন একটা দেশ হব যেই দেশ হবে বিজনেসের জন্য সবচেয়ে সিকিউর। আসলে শুধু ফ্রি জোন থাকলেই তো বিজনেস করা যায় না, বিজনেস করতে হলে আমার বিজনেস সিকিউরিটি রাখবে। সো তারা চিন্তা করে যে আমরা পৃথিবীর এমন একটা দেশ হব যা পৃথিবীর সবচেয়ে নিরাপদ, বিজনেসের জন্য সবচেয়ে নিরাপদ একটা দেশ, যেখানে আপনি আপনার টাকা ফেলায় রাখলেও কেউ ধরবে না। সো আজকেও আমরা তাই দেখতেছি দুবাই পৃথিবীর এমন একটা দেশ যেই দেশের প্রত্যেক বছরের ক্রাইম আগের বছর থেকে কমতে থাকে। সো আপনি যদি 7 বছরের স্টেট দেখেন, দুবাই শুধু গাড়ি চুরি বাদে আপনি রেপ দেখেন, স্ট্রিট মারামারি দেখেন, ধর্ষণ দেখেন, রেপ দেখেন, সব কিছুই দুবাইয়ের আগের বছর থেকে এই বছর তাদের অপরাধের পার্সেন্টেজ কমতেছে। দুবাইয়ের সেফটি ইন্ডেক্স প্রায় 84%, যেটা পৃথিবীর সবচেয়ে বেশি সেফটি ইন্ডেক্সের মধ্যে একটা, যেখানে আমেরিকার সেফটি ইন্ডেক্স 50%-এরও নিচে কোনো কোনো অঙ্গরাজ্যে। 2016 সালে 1 লাখ মানুষের জন্য 16টা ইনসিডেন্ট বা ক্রাইম হইতো, এই 42টা হলো সব মিলায়। সো আপনি যদি 1 লাখ মানুষের হিসাব করেন, দুবাইয়ের পুলিশের কাছে 42টা সেই অপরাধের সেই ধর্ষণ, গাড়ি চুরি সব কিছু মিলায় তাদের কাছে দুবাইয়ের পুলিশের কাছে কমপ্লেন আসতো। সেইটা দুবাই পুলিশ কমায়ে 2022 সালে 22টাতে নিয়ে আসছে। সো এখন প্রতি 1 লাখ মানুষে 22 জন মানুষ দুবাইয়ের পুলিশের কাছে কমপ্লেন করে।